লেসন নাম্বার 4, কি এ ডে ইন দ্য জু, কার লেখা? জেরাল্ড ডারেল। জেরাল্ড ম্যালকম ডারেল 1925 থেকে 1995 ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার। ইংল্যান্ডের একজন জু কিপার ছিলেন, বা চিড়িয়াখানার যাবতীয় দায়িত্ব ছিল ওনার উপরে। কনজারভেশনিস্ট, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব। কনজার্ভ করা মানে কি? কোনো কিছুকে কনজারভেশন করা মানে রক্ষা করা, এরকম ধরনের। তো পরিবেশকে রক্ষা করার দায়িত্ব থাকতো ওনার উপরে, অ্যান্ড অথর, এবং সেই সঙ্গে অবভিয়াসলি লেখক তো ছিলেন। ওনার লেখা পড়ছি মানে উনি লিখেছিলেন কিছু না কিছু। He founded what is now called the Darrell Wildlife Conservation Trust and the Jersey Zoo. তিনি স্থাপন করেছিলেন, কি স্থাপন করেছিলেন? যেটাকে এখন বলা হয় ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। আন্ডারলাইন করতে হবে, ওনার নামে এখন এই কনজারভেশন ট্রাস্টটার নাম ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু। নিউ জার্সি বলে আমেরিকার একটা জায়গা রয়েছে, সেই নিউ জার্সিতে তিনি একটা জু বা একটা চিড়িয়াখানা তৈরি করেছিলেন, সেটাকে বলা জার্সি জু। সেটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। আন্ডারলাইন। তো আগে যখন উনি স্থাপন করেছিলেন সেটার নাম ছিল জার্সি জু, বর্তমানে ওটার নাম ওনার নামেই নামাঙ্কিত আছে, তো নাম হচ্ছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি 1958, 1958 সালে নিউ জার্সির চ্যানেল আইল্যান্ডে ওনার এই চিড়িয়াখানাটা স্থাপন হয়েছিল। He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. He is perhaps best remembered. তাকে সবথেকে বেশি ভালো মনে রাখা হয়, কিসের কারণে মনে রাখা হয়? ফর রাইটিং এ নাম্বার অফ বুকস, বিভিন্ন টাইপের বই লেখার জন্য তাকে মনে রাখা হয়। বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুজিয়াস্ট। অ্যানিমাল এনথুজিয়াস্ট, অ্যানিমাল মানে জন্তু জানোয়ার, এনথুজিয়াস্ট মানে তিনি জন্তু জানোয়ারদের ব্যাপারে গভীরভাবে আগ্রহী ছিলেন। তিনি জন্তু জানোয়ারদেরকে দেখাশোনার থেকে শুরু করে গোটা একটা টিম তৈরি করা। কারণ মনে রাখবি, একটা চিড়িয়াখানা স্থাপন শুধুমাত্র একটা একার পরিশ্রমে হতে পারে না। একটা চিড়িয়াখানার মধ্যে কি থাকবে? বিভিন্ন টাইপের জন্তু জানোয়ার থাকবে, তাদেরকে দেখাশোনার জন্য লোক লাগবে। এবং শুধুমাত্র তাই নয়, লোকদেরকে কি করতে হবে? যথেষ্ট পরিমাণে স্কিল্ড হতে হবে বা এফিশিয়েন্ট হতে হবে। আদারওয়াইজ দেখা যাবে বাঘের কাছে মাংস দিতে গিয়ে নিজেই মাংস হয়ে চলে এলো, তাই না? তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে ন্যাচারাল ব্যাপার, এদেরকে কি করতে হবে? যথেষ্ট স্কিল্ড বা যথেষ্ট এফিশিয়েন্ট হতে হবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে পশু পাখিদের প্রতি ভালোবাসা থাকতে হবে। বিকজ আমাকে বা তোকে যদি বলা হয় যে তোমাকে মাস গেলে আমি একটা ভালো অ্যামাউন্ট দেবো, তুমি প্রত্যেকদিন বাঘের খাঁচার সামনে গিয়ে মাংসটা রেখে আসবে, আমরা হয়তো সেই কাজটা করতে চাইবো না। কেন চাইবো না? বিকজ আমরা জানি যে একদিন, প্রথম দিন গেলাম তারপর হয়তো আর ফিরলাম না, বা দ্বিতীয় দিন গেলাম তারপর হয়তো ফিরলাম না, বাঘ হয়তো একটা মাংসের টুকরোর পাশাপাশি একটা গোটা মানুষের মাংসও পেয়ে গেল, মানে সেখানে আমি উপস্থিত আছি। তো বিষয়টা ওরকম টাইপের। তো ন্যাচারাল ব্যাপার, এইখানে একটা ভালোবাসার প্রচন্ড পরিমাণে দরকার সবার দিক থেকে। কারণ আবার এই উল্টো দিক থেকে এটাও ঠিক যে জন্তু জানোয়ারদের ভালোবাসা বা পশু পাখিদের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা হয়। ওদের যে ভালোবাসাটা সেটা কোনো রকম কোনো কন্ডিশন বেসড থাকে না। আমাদের মানুষদের ভালোবাসাটা কিরকম হয়? কন্ডিশন বেসড হয়। ব্যাপারটা এরকম টাইপের, যখন দরকার তখন কথা বললাম, যখন দরকার না হয়তো মুখটা ঘুরিয়ে চলে গেল, অনেক এরকম থাকে। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে জন্তু জানোয়ারদের বা পশু পাখিদের ভালোবাসাটা নিঃস্বার্থ হয়। ওরা যদি তোকে একবার ভালোবাসে, সে যে কোনো মুহূর্তে তোকে যে কোনো জায়গাতে দেখবে, আলটিমেটলি ওরা চিনে ফেলে কি করবে? তোকে সেই রকম ভাবে রেসপন্স করবে। ব্যাপারটা এই ধরনের। The following passage is an extract from Minegari Manor, আন্ডারলাইন করতে হবে, বাই জেরাল্ড ডারেল। জেরাল্ড ডারেলের লেখা মিনেগারি ম্যানর বলে একটা লেখা, সেইখান থেকে এটা নেওয়া হয়েছে। where the author talks about, যেখানে লেখক কথা বলেছেন, কি ব্যাপারে কথা বলেছেন? হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি। তিনি নিউ জার্সিতে কিভাবে তার নিজের চিড়িয়াখানাটাকে স্থাপন করেছিলেন সেই বিষয়টা নিয়ে কথা বললেন। হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস। এই যে বললাম একার চেষ্টায় হবে না, তার মানে একটা কি থাকতে লাগবে? একটা টিম থাকতে লাগবে। তো হেল্পড বাই এ টিম, এবং মনে রাখবি যেই টিমটাকে তিনি রাখবেন তাদেরকেও সমান প্যাশনেট হতে হবে। তাদেরকেও জন্তু জানোয়ারদের ব্যাপারে কি হতে হবে? সমান প্যাশনেট হতে হবে। শুধুমাত্র মালিক একা জন্তু জানোয়ারকে ভালোবাসে আর বাকি কর্মীরা জন্তু জানোয়ার দেখলে লাঠি দিয়ে পেটায়, তাহলে হবে না। তার মানে ফ্যাক্টরটা কি? মালিকের সাথে সমান উদ্দেশ্য বা সমান অবজেক্টিভস নিয়ে ন্যাচারালি আরও যারা রয়েছে, মানে তার যারা টিমের অ্যাসোসিয়েটসরা রয়েছে, প্রত্যেককে সমান লক্ষ্য রাখতে হবে জন্তু জানোয়ারদের দিকে। এটাই ন্যাচারাল। দ্য এক্সট্রাক্ট describes a typical day in the zoo. এই যে গল্পটা আমরা পড়বো, এইখানে টিপিক্যাল ডে, জুয়ের বা চিড়িয়াখানার একটা
অন্যতম সাধারণ দিনের কথা বলা হয়েছে। এটা এরকম নয় যে 20 মানে আমেরিকার অনুযায়ী, যদি আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে ধরি যে এরকম নয় যে কোনো একটা বিশেষ দিন, এরকম নয় যে 15th অগস্ট, এরকম নয় যে 26 জানুয়ারি, এরকম টাইপের কিছু নয় যেখানে প্রচুর হয়তো ভিড় হচ্ছে, পাবলিকরা গেছে, না, সাধারণ একটা দিন, আর 5টা সাধারণ দিনের মতন একটা দিনের কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং জু ওয়ার্কারদের কেমন এক্সপিরিয়েন্স থাকে, বিকজ আমরা প্রত্যেকে কম বেশি এখানে চিড়িয়াখানায় গেছিস তো, সবাই তো গেছিস মোটামুটি চিড়িয়াখানায়। যখন চিড়িয়াখানায় গেছি তখন আমরা দেখেছি অ্যাজ অ্যান আউটসাইডার, জন্তু জানোয়ারদেরকে যখন আমরা দেখেছি অ্যাজ অ্যান আউটসাইডার খেয়াল করেছি, গেছি, দেখেছি, খাঁচায় ঘুরে 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 একের পর এক জন্তু জানোয়ার দেখেছি, আনন্দ পেয়েছি, ফটো তুলেছি, চলে এসেছি, ব্যাপারটা এরকম টাইপের। সেটা হচ্ছে অ্যাজ অ্যান আউটসাইডার। অ্যাজ অ্যান ইনসাইডার কি ধরনের রিয়াকশনস থাকে, যারা কিনা গোটা বিষয়টাকে ব্যবস্থাপনা করে তাদের পার্সপেক্টিভটা কেমন, তাদের পয়েন্ট অফ ভিউটা কেমন, সেই জায়গাটা হচ্ছে এই গল্পটায় তৈরি। ব্যাপারটা এরকম, মানে কথার কথা ধর কোনো কোচিং থেকে পিকনিক হচ্ছে, ফর এক্সাম্পল কোচিং থেকে পিকনিক হচ্ছে, তুই টাকা জমা দিলি অ্যাজ অ্যান আউটসাইডার, মানে অ্যাজ আ আউটসাইডার তো অবভিয়াসলি নোস তোরা, অ্যাজ আ স্টুডেন্ট তুই টাকা জমা দিলি, এরকম টাইপের টাকা জমা দিয়ে তুই নির্দিষ্ট দিনে পৌঁছে গেলি, পৌঁছে গিয়ে তুই বাসে উঠলি, বাসে উঠে আনন্দ করলি, সারাদিন ধরে খাওয়া দাওয়া হলো ইত্যাদি, তুই আবার ফিরে চলে এলি বাড়িতে, সেটা হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট। এইবার অ্যাজ অ্যান অর্গানাইজার কেমন পার্সপেক্টিভটা, যিনি স্যার রয়েছেন তিনি কি কি করছেন, স্পট ভাড়া করছেন, রান্নার ঠাকুর ফিক্স করছেন, ব্যাপারটা এরকম টাইপের। তো অ্যাজ অ্যান অর্গানাইজার কেমন, সেই পয়েন্ট অফ ভিউটাকে এইখান থেকে আলোচনা করা হয়েছে। তো ওটাই বলেছে অফার্স অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, জু এর ইনসাইডার্স ভিউটাকে এখানে আলোচনা করা হয়েছে। কি বলছেন লেখক, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, সাধারণ মানুষের মধ্যে অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার, একটা অর্ডিনারি ভাবে যাওয়া, এটা এক ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, আন্ডারলাইন। সাধারণ মানুষের মধ্যে থেকে একভাবে যাওয়া এটা এক ধরনের বিষয়, আর কোয়াইট অ্যানাদার থিং এটা অন্য এক ধরনের ব্যাপার, টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। একটা চিড়িয়াখানাকে মালিকানাধীনে পাওয়া বা মালিকানাধীনে তৈরি করা, বিকজ এই চিড়িয়াখানাটার মালিকটা কে, জেরাল্ড ডার্উইন, লেখক নিজে, তার জন্যই তো পরবর্তীকালে চিড়িয়াখানাটা তার নামে। তার মানে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে একটা চিড়িয়াখানার মালিক হওয়া আর একটা চিড়িয়াখানায় অ্যাজ অ্যান আউটসাইডার ঘুরতে যাওয়া, দুটো কমপ্লিটলি আলাদা বস্তু। এবং মাথায় রাখবি যে কোনো অর্গানাইজেশন সেটা ছোট হোক অর্গানাইজেশন বা অর্গানাইজেশন বড় হোক, আলটিমেটলি দাঁড়িয়ে অর্গানাইজেশনের মধ্যে যদি কোনো প্রকার কোনো প্রবলেম উপস্থিত হয়, প্রবলেম মানে সেটা যে কোনো হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে, আরো বিভিন্ন টাইপের, যদি তোর কোনো প্রবলেম উপস্থিত হয়, সবার আগে ডাক কার পড়ে, মালিকের। বিকজ অর্গানাইজেশন মানেই সেটা হচ্ছে মালিক বেসড। অর্গানাইজেশনে কিছু भी একটা প্রবলেম হলো, সবার আগে ডাক কার পড়বে, যে ওনার, তার ন্যাচারাল ব্যাপার। কারণটা কেন, কারণটা হচ্ছে কর্মীরা কোন দিকে তাকিয়ে থাকবে, মালিকের দিকে তাকিয়ে থাকবে। কর্মীরা কার দিকে তাকিয়ে থাকবে, মালিকের দিকে, যে মালিক আসুক তারপরে যাবতীয় জিনিস কি করবে, সর্ট আউট হবে। তার মানে ওনার দায়িত্বটা কিন্তু প্রচুর। একটা চিড়িয়াখানা, তার একটা ভেতরে এত জন্তু জানোয়ার, একটা রাত্রিবেলা কোনো জন্তু জানোয়ারের শরীর খারাপও করতে পারে, ওদেরও তো শরীর খারাপ করে আমাদের মতো, তার মানে শরীর খারাপও করতে পারে, একটা জন্তু জানোয়ার আচমকা ভায়োলেন্ট হয়ে যেতে পারে। যাবতীয় সমস্ত ডাক কারো করে, আগে কারো করে পড়বে, মালিকের উপরে। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এবং এটা তোমাকে এনেবল করবে, এনেবল মানে সক্ষম করে তোলা, এটা তোমাকে সক্ষম করবে, কি সক্ষম করবে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস। দিনে রাতে যে কোনো সময় জন্তু জানোয়ারদেরকে অবজার্ভ করতে বেরিয়ে যেতে হতে পারে তোমার, ন্যাচারাল। রাত্রিবেলা 3টের সময়, 3:30-র সময় কোনো একটা জন্তু জানোয়ারের ভীষণ শরীর খারাপ হলো, পশু পাখি শরীর খারাপ হলো, তুমি কি বলবে পরের দিন সকালবেলা বাজুক 8টা 9টা ওকে ডাক্তার দেখাবো? তোমাকে সেই রাত্রিবেলাই ব্যবস্থা করতে হবে, এরকম ধরনের। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। তার মানেটা বোঝায় তুমি দিনে 24 ঘন্টাই ডিউটি আওয়ার্সের মধ্যে রয়েছো। আচ্ছা, এই পরের প্যারাটা পড়ানোর আগে একটা জিনিস বলে দেওয়ার দরকার, সেটা হচ্ছে এখানে বিভিন্ন টাইপের জন্তু জানোয়ারদের নাম দেওয়া রয়েছে। জন্তু জানোয়ারদের নামগুলো বেসিক্যালি মাথায় রাখতে হবে। সব ধরনের জন্তু জানোয়ার, যেহেতু এটা আমেরিকার পার্সপেক্টিভ থেকে লেখা, আমাদের ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল নয়। তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো পাখি বা কিছু পড়বো, দেখবি ডিকশনারিতেও সার্চ করে লেখা আছে পক্ষী বিশেষ, এক ধরনের পক্ষী বিশেষ, এরকম টাইপের লেখা থাকবে।
ন্যাচারালি যেইগুলো আমাদের ইন্ডিয়ান আমেরিকাতে যা যা পাখি দেখা যায় সব কিছু তো আর আমাদের এখানকার পরিস্থিতি অনুযায়ী দেখা যায় না। স্বাভাবিকভাবে আমরা যখন পাখি বা জন্তু জানোয়ারদের নামগুলো পড়বো আমরা সেগুলোকে চেষ্টা করবো ইংরেজিতে মনে রাখার, সেগুলোকে চেষ্টা করবো ইংলিশে মনে রাখার। যা কারণটা কি, আলটিমেটলি ওই অমুক পাখি পক্ষী বিশেষ ওইটা বলার থেকে পাখির নামটা ইংরেজিতে বলাটা অনেক বেটার ব্যাপার। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। চিড়িয়াখানার সাধারণ দিনটা ডনের আগেই শুরু হয়ে যায়। ডন মানে ভোরবেলা, ভোরবেলার আগেই শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। আন্ডারলাইন, আকাশটা সবেমাত্র হালকা হলুদ যখন তুমি পাখির গানে কি করো, জেগে ওঠো। পাখি ডেকে ডেকে তোমাকে কি করে, জেগে ঘুম থেকে জাগিয়ে তোলে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং। তুমি কি শুনতে পাও, একটা রবিন পাখি গান গাইছে, তুমি সেটা শুনতে পাও। আন্ডারলাইন করতে হবে। তার মানে প্রথমে কোন পাখি গান গাইছে, রবিন পাখি গান গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টুরাকোস অ্যান্ড দ্য জয়ফুল ব্ল্যাকবার্ড। আন্ডারলাইন, তুমি শুনতে পাও, কি শুনতে পাও, রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টুরাকোস। টুরাকো পাখি, রিচ মানে খুব সমৃদ্ধভাবে ডাকে, ফ্রুটি মানে গলাটা বেশ সরস এরকম ধরনের, কিন্তু একটু কর্কশ ধরনের, জোরে জোরে ডাকতে থাকে এরকম। তারপরে কি শুনতে পাও, জয়ফুল ব্ল্যাকবার্ড, একটা পাখি ব্ল্যাকবার্ড যার নাম, সে আনন্দের সঙ্গে ডেকে ওঠে। মানে প্রথমে ডাক কার দিয়ে শুরু হলো, রবিন, ও একরকম ভাবে ডাকলো, ওর ডাকটা যেই শেষ হতে না হতে টুরাকোস ডাকলো, তারপরে ওর ডাকটা শেষ হতে না হতে ব্ল্যাকবার্ড ডাকছে। তার মানে কিচিরমিচির সারাক্ষণ ধরে চলছে। As the last of his song dies, যখন ব্ল্যাকবার্ডের গান শেষ হলো, the white-headed thrush bursts into an excited cry. তারপরে থ্রাশ পাখি সেটা আবার জেগে উঠলো। তার মাথাটা কেমন, হোয়াইট হেডেড, সাদা রঙের মাথা, সে আবার জেগে উঠলো হঠাৎ করে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ডের মধ্যে যেখানে উঠোন রয়েছে, সেই উঠোনের মধ্যে বা উদ্যানের মধ্যে, অন দ্য ভেলভেট গ্রিন লনস, লনস মানে বারান্দা, বারান্দাগুলো কেমন, ভেলভেটের মতন একদম, মানে একদম নরম এরকম টাইপের। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, পিহেন্স আমরা জানি অনেকেই পিককের স্ত্রীলিঙ্গ, ময়ূরী এরকম টাইপের। তুমি দেখতে পাবে কিছু একদল ময়ূরী রয়েছে, সার্চিং দ্য ডিউই গ্রাস। ময়ূরীগুলো কি করছে, পিহেন্স গুলো কি করছে, ডিউই গ্রাস, শিশির ভেজা ঘাসের খোঁজ করছে। সেই ময়ূরীগুলো মানে মহিলা যারা, সেই ময়ূরীগুলো কি করছে, শিশির ভেজা ঘাসের খোঁজ করছে। আ মেল পিহেন ইজ ডান্সিং, কথাটা ঘুরিয়ে বলেছে, দেখ পিকক বলেনি, কি বলেছে, মেল পিহেন, পুরুষ ময়ূরী। আচ্ছা পুরুষ ময়ূরী মানে কি, ময়ূর। আচ্ছা এইবার কথাটা হচ্ছে, ময়ূর এবং ময়ূরী অ্যাকচুয়ালি ডানা মেলতে পারে বা পেখম মেলতে পারে কে, ময়ূর, ময়ূরী পারে না। সিংহ সিংহী কে সরকার থাকে, তার মানে ছেলেটাই সুন্দর। নেক্সট, এ মেল পিহেন ইজ ডান্সিং, তার মানে মেল পিহেনটা হচ্ছে ডান্সিং এরকম টাইপের। তার মানে ময়ূর কি করতে পারে, ডান্স করতে পারে, পেখম মেলতে পারে। হিজ বার্নিশ টেল রেইজ লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার যে বার্নিশ টেলটা, বার্নিশ টেল মানে একদম চকচক করছে লেজটা এরকম ধরনের, সানলাইটের মধ্যে, আলোর মধ্যে লেজটা কি করছে, চকচক করে। অ্যাট 8 o'clock the zoo staff arrives, 8টার সময় চিড়িয়াখানার যারা কর্মী তারা এবার প্রবেশ করলো। আন্ডারলাইন করতে হবে, কটার সময় চিড়িয়াখানার কর্মীরা এলো, 8টা নাগাদ এলো। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, একে অপরের সঙ্গে কি করছে, গ্রিটিংস মানে হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, হ্যান ত্যান করে বিভিন্নভাবে আলাপ আলোচনা বা আলাপ পরিচয় চলছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বাকেটস মানে বালতি, ব্রাশেস ওই যেগুলো দিয়ে পরিষ্কার করে খাঁচাগুলো, ব্রাশেস বড় বড়, সেগুলোর আওয়াজগুলো এবার শোনা যাচ্ছে, বা খাঁচা বাজা সব পরিষ্কার চলছে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট ইন উইথ দ্য জু, তুমি এবার কি করছো, কুল মানে ঠান্ডা শীতের সকালবেলা, ফ্রেশ সকাল একেবারে, বেরিয়ে যাচ্ছ যে চিড়িয়াখানার সব দিকটা ঠিক আছে তো সেটা দেখার জন্য তুমি কি করছো, বেরিয়ে যাচ্ছ। আর চলবে 5 মিনিট, এটা একটু বন্ধ করতো। তো আগের দিন বেসিক্যালি আমরা পড়েছিলাম যে কিভাবে বিভিন্ন পাখিদের গানের মধ্যে দিয়ে চিড়িয়াখানার সূত্রপাত হয়, দিনের সূত্রপাত 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন ময়ূর থেকে শুরু করে ময়ূরীরা কিভাবে ডিউই গ্রাসের খোঁজ করতে থাকে। তারপরে চিড়িয়াখানার বেশ কিছু কর্মীরা তারা প্রবেশ করে চিড়িয়াখানার মধ্যে এবং নিজেদেরকে কি করতে থাকে, গ্রিটিংস শাউট করতে থাকে একে অপরের সঙ্গে, গুড মর্নিং বা এই জাতীয় জিনিসগুলো সম্ভাষণ করতে থাকে ইত্যাদি। তো তাদের বাকেটস এবং ব্রাশেস
যেগুলো দিয়ে তারা বালতি, ব্রাশ ইত্যাদি চিড়িয়াখানার ঘরগুলো সমস্ত পরিষ্কার করে, সেইগুলোকে শুনতে পারা যায়। এবং কবির ওপরে লেখকের ওপরে ম্যাক্সিমাম যে দায়িত্বটা রয়েছে, কারণ লেখক হচ্ছেন চিড়িয়াখানার মালিক, তো তার উপরে ম্যাক্সিমাম দায়িত্ব রয়েছে কি, খাঁচার ভেতরে প্রত্যেকটা জন্তুকে বা প্রত্যেকটা প্রাণীদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্সপেক্ট করা, দেখা যে প্রত্যেকে ঠিক আছে কিনা, বা কারোর কোনো শরীর খারাপ করলো কিনা, বা প্রাণীদের ক্ষেত্রে কেউ ভায়োলেন্ট হয়ে গেল কিনা ইত্যাদি টাইপের সেই সব জিনিসগুলোকে দেখাটা ওনার কর্তব্য। তো উনি কি করেন, ওই সকালবেলার মধ্যে সব খাঁচা, এক খাঁচার থেকে অন্য খাঁচায় তিনি দেখতে বেরোন যে সবকিছু ঠিক আছে কিনা বেসিক্যালি। ওকে, চলে আসি পরের পোর্শনটায়। বলছে দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামলস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। মাঙ্কিজ মানে হনুমানগুলো, এবং অন্যান্য ম্যামলস, ম্যামলস মানে স্তন্যপায়ী প্রাণী, তো মাঙ্কিজ, হনুমান এবং অন্যান্য ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণীরা কোথায় বাস করে, আন্ডারলাইন করতে হবে, লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। লম্বা দোতলা গ্রানাইট পাথরের দিয়ে তৈরি বাড়িতে। প্রশ্নটা হচ্ছে এই গ্রানাইট পাথর দিয়ে তৈরি বাড়ির ব্যাপারটা কেন? এখানে আমরা যে সমস্ত জন্তু জানোয়ারগুলোর কথা পড়বো তারা শুধুমাত্র বাদর বা হনুমান নয়, তার মধ্যে গরিলা রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে, যেগুলো কিনা ম্যামালস বা স্তন্যপায়ী জাতীয় প্রাণী আর কি, যেগুলোকে এপ জাতীয় জন্তু জানোয়ার বলা হয়। এখন এদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য বলতে গরিলা বা শিম্পাঞ্জি টাইপের প্রাণীদের মধ্যে অসম্ভব এদের শারীরিক শক্তি থাকে। তাহলে এদেরকে যদি কোনো সাধারণ খাঁচার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সমস্যাটা কি হতে পারে, এরা খাঁচা ভেঙে ফেলতে পারে। তাহলে স্বাভাবিক এদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা কোয়ালিটি ওয়াইজ কি হবে, বিল্ড আপটা অনেকটা বেশি স্ট্রং থাকতে লাগবে। তো এদেরকে সেই কারণের জন্য এরকম একটা গ্রানাইট পাথর দিয়ে, মানে শক্ত পাথরের তৈরি একটা খাঁচার ভেতরে রাখা হয়। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি প্রচুর অ্যাক্টিভিটিস দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, আন্ডারলাইন করতে হবে। গরিলাগুলোকে কি করা হয়, খাঁচার বাইরে বের করে দেওয়া হয় যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়। প্রশ্ন হচ্ছে স্যার গরিলাগুলোকে খাঁচার বাইরে বের করে দিলে ওরা যদি পালিয়ে যায়? অবভিয়াসলি না। কেন? কারণ একা একজন কেউ থাকে না ওই জায়গাটার মধ্যে, একজন হয়তো খাঁচা পরিষ্কার করছে, আরেকজন হয়তো গার্ড দিচ্ছে ওদেরকে, এবং ওরা ওই গার্ডদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু গার্ডদেরকে চেনে, বিকজ ওরা ওখানে কি বহুদিন যাবত রয়েছে, তো দেখতে দেখতে ইউজ টু হয়ে গেছে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে কোনো প্রাণীর ভালোবাসা সেটা খুব নিঃস্বার্থ ভালোবাসা হয়, আমাদের মানুষের মতন স্বার্থবাজেরা মোটেই নয়। ন্যাচারাল ব্যাপার, যে কোনো প্রাণীর যে ভালোবাসা, সেটা কুকুর থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, তাদের যখন অ্যাকচুয়ালি তোমার উপরে ট্রাস্ট হয়ে যাবে বা বিশ্বাস বিল্ড আপ হয়ে যাবে, তখন সেই জায়গার ক্ষেত্রে কি হয়, ওটা একটা মারাত্মক লেভেলের বিশ্বাস চলে আসে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন সৈনিককে একটা রেজিমেন্ট থেকে অন্য রেজিমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, জার্মানিতে হয়েছে এই ব্যাপারটা। একটা রেজিমেন্ট থেকে অন্য রেজিমেন্টে শিফট করে দেওয়া হয়েছে। সেই সৈনিকটাকে যেহেতু এক রেজিমেন্ট থেকে অন্য রেজিমেন্টে শিফট করা হয়েছে, ওর সঙ্গে সারাক্ষণ একটা কুকুর থাকতো, কুকুরটা ছিল জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড বলে, জার্মান শেফার্ড আমরা জানি, যারা জানিস তো বিভৎস হিংস্র হয় জার্মান শেফার্ড। তো সেই ক্ষেত্রে জার্মান শেফার্ড একটা কুকুর ছিল যেটা ওর সাথে সারাক্ষণ ধরে থাকতো, ওই আর্মি পার্সোনাল যিনি ছিলেন তার সঙ্গে। উনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন রেজিমেন্টে, উনি গাড়ি নিয়ে ড্রাইভ করছেন, জার্মান শেফার্ড সমান তালে গাড়ির সঙ্গে দৌড়াচ্ছে, বিকজ ও এটা বুঝতে পারছে না যে ওর রেজিমেন্ট থেকে এক রেজিমেন্ট থেকে অন্য রেজিমেন্টে শিফট হয়ে গেছে, তো ও আর ওর প্রিভিয়াস মালিকের আন্ডারে কাজই করবে না, এটাও বুঝতে পারছে না। ও কনস্ট্যান্ট ওয়েতে কি করছে, মালিকের সাথে দৌড়াচ্ছে। কেন? যে মালিক আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছে। তো ফ্যাক্টরটা হচ্ছে একটা অত্যন্ত হিংস্র লেভেলের প্রাণী জার্মান শেফার্ড, সেও কিনা ভালোবাসাটা বোঝে যে আলটিমেটলি দাঁড়িয়ে আমার মালিক আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তো তাকে আমার সাথে জীবনের শেষ দিন অবধি থাকতে হবে, এই ব্যাপারটা। তো এক্স্যাক্টলি এরকম টাইপের ব্যাপার। তো ওরা জানে, বেসিক্যালি এদেরকে চেনে, চিড়িয়াখানার যে সমস্ত এমপ্লয়িজ বা কর্মীরা থাকে, তো চেনে বলে এরা খুব একটা বেশি ভায়োলেন্ট আচরণ করে না। তো বলছে দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, গরিলাগুলোকে খাঁচার বাইরে রাখা হয়, while the cages are cleaned, যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় সেই সময়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, তারা ফ্লোরের ওপরে বা মেঝের ওপরে গ্যালপিং করতে থাকে। আমরা ট্রেনের ক্ষেত্রে অনেক সময় গ্যালপিং কথাটা শুনেছি, কিরকম টাইপের, সব স্টেশনে দাঁড়ায় না, লাফিয়ে লাফিয়ে বেশ কিছু স্টেশন ডিঙিয়ে ডিঙিয়ে চলে যায়, কিছু নির্দিষ্ট স্টেশনগুলোতে দাঁড়ায়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি, এই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে লাফানো। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, তারা ফ্লোরের ওপরে লাফাতে থাকে, উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, আন্ডারলাইন করতে হবে। তাদের লাফানোটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তোদের লাফানোর সঙ্গে। কিরকম টাইপের? বলছে দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, তোদের সঙ্গে না। স্কুল ছুটি হওয়ার পরে
যেরকম ভাবে তোরা কি করিস আনন্দের জন্য লাফাতে থাকিস যে ছুটি 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 টাইপের এরকম একটা ব্যাপার, বেশ সেটা মনের ভেতরে আনন্দ কাজ করে, গরিলাগুলো ওইভাবেই লাফাতে থাকে। দারুণ ব্যাপার। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস। ইলেকট্রিক হিটারগুলোকে বেঁকিয়ে দেয়, মানে কিরকম টাইপের, ইলেকট্রিক হিটারটার প্লাগের মধ্যে বুঝতে হয়, ওই প্লাগটাকে অসম্ভব গায়ে শক্তি তো ওই প্লাগটাকে ধরলো এরকম ধরে ঘুরিয়ে দিল, ব্যাস পরের দিন থেকে ইলেকট্রিক হিটার নষ্ট হয়ে গেল। অথবা কি ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, এখন যেমন এলসিডি এলইডির লাইটসের জমানা রয়েছে, একটা টাইমে কি সব থেকে কি বেশি ব্যবহৃত হতো, ফ্লোরোসেন্ট আলো। ফ্লোরোসেন্ট আলো মানে ওই দেখবি বাল্ব প্রত্যেকের বাড়িতে বাড়িতে থাকতো, হলুদ রঙের আলো জ্বলতো এরকম টাইপের। তো ওরকম আলো কি করতো, এক ঘুষি মারলো মেরে ভেঙে দিল, এরকম গরিলা গরিলা ভায়োলেন্ট হয়ে গেল বা দুজনের মধ্যে ঝামেলা বাঁধলো, রাগ হয়ে গেল, ব্যাগ ঘুষি মারলো, আলো ভেঙে দিল। তো রেগুলারলি কিছু না কিছু পাল্টাতে হচ্ছে খাঁচার মধ্যে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, আন্ডারলাইন করতে হবে, স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। এপস মানে আমি আগেই বললাম গরিলা, শিম্পাঞ্জি, এগুলো কি জাতীয় প্রাণী, এপ লাইক অ্যানিমেল। তো এদেরকে কি করছে, স্টিফেন বলে একজন কর্মী, সে কি করছে হাতে ঝাঁটা নিয়ে গার্ড দিচ্ছে, মানে কিছু থেকে কিছু হলে কি হবে, ঝাঁটা দিয়ে আইদার এরকম মাটির মধ্যে মারে, বা হয়তো গায়ে মারাটা উচিত নয় কারোকে ঝাঁটা দিয়ে, বাট স্টিল হয়তো এরকম পায়ের কাছে বাড়ি দেয়, তার মানে ওরা ওতেই ভয় পেয়ে যায়। দেখ ব্যাপারটা হচ্ছে ভয়টা না একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা প্রত্যেকে কখনো না কখনো সার্কাস দেখেছি আইদার মানে সামনাসামনি বা টিভিতে দেখেছি, একটা বিশাল বড় বাঘ যেটা কিনা একটা রিং মাস্টারকে চাইলেই খেয়ে নিতে পারে, সেরকম সেই বাঘটাকেও কি করে রিং মাস্টার এমন ভাবে কারেন্টের শক দেয় যে ও চুপচাপ ভাবে যেটা রিং মাস্টার দেখাতে বলে সেইটাও দেখায় করে। বা একটা হাতি যে কিনা পায়ের তলায় রিং মাস্টারকে ফেলে কি করে এক নিঃশ্বাসে হয়তো মানে মেরে পেঁচিয়ে চলে যেতে পারে বা সুর দিয়ে পেঁচিয়ে ফেলে দিতে পারে, সেই হাতিটাকে কি করছে যেমন ভাবে বসতে বলতে যেমন ভাবে কাজ করতে বলছে করছে। তার মানে ভয়টা হচ্ছে বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমার অঙ্কে ভয় লাগে, আমার ইংরেজিতে ভয় লাগে, কারণটা হচ্ছে এটা আমার সাইকোলজি আমাকে নির্দেশ করছে। যেদিন থেকে এই ভয়টা কাটাতে পারবো সেটা থ্রু প্র্যাকটিস আসবে, প্র্যাকটিসের থ্রু দিয়ে যখন কাটাতে পারবো এই সাইকোলজিক্যাল ফিয়ারটাই আর থাকবে না, তখন দেখবি অঙ্ক বা ইংরেজিটাকে আগের মতন ভয় লাগবে না, বা অন্যান্য যে কোনো সাবজেক্ট হতে পারে। তো বলছে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, তো গার্ড দ্য এপসদেরকে। ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলার খাঁচার ভিতরে কে থাকে, আন্ডারলাইন করতে হবে, মাইক থাকে। তার মানে স্টিফেন থাকে বাইরে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, আর মাইক থাকছে গরিলার খাঁচার ভেতরে, মাইকের সাথে আরো একজন থাকে, সেটা পরে এই লাইনের শেষে বলা আছে। বলছে ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলার খাঁচার ভিতরে মাইক আরেকজন কর্মী চিড়িয়াখানার, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, প্লাম্প কি মোটা সোটা, এভার স্মাইলিং মানে সারাক্ষণ হাসে লোকটা, মানে বেশ লোকটা বেশ হাসি খুশি, ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, জেরেমির সঙ্গে ব্যস্ত থাকে, জেরেমি হচ্ছে আরেকজন কর্মী। তো মাইক ব্যস্ত থাকে জেরেমির সঙ্গে, কোথায় থাকে, খাঁচার ভিতরে, খাঁচার ভিতরে। আর খাঁচার বাইরে কে থাকে, স্টিফেন থাকে হাতে ঝাঁটা নিয়ে, এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। আরেকবার সবাই মিলে, স্টিফেন থাকে খাঁচার বাইরে কি নিয়ে, হাতে ঝাঁটা নিয়ে, মাইক আর জেরেমি থাকে কোথায়, ফাইন। দে সুইপ অফ দ্য মেস অন দ্য ফ্লোর, তারা কি করে ওই মেজের মধ্যে যে মেসড আপ কন্ডিশনস গুলো থাকে, ধর একটা প্রাণী থাকে যখন বিভিন্ন জিনিস খায় দায়, কখনো মলত্যাগ করে ফেলে, কখনো টয়লেট করে ফেলে এরকম টাইপের, তো সেগুলোকে পরিষ্কার করতে থাকে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, ফ্রেশ মানে একদম ফ্রেশ, হোয়াইট সডাস্ট মানে সাদা রঙের কাঠের গুঁড়ো, সাদা রঙের কাঠের গুঁড়ো দিয়ে কি করে ছড়িয়ে দেয়। আচ্ছা কাঠের গুঁড়ো কি কারণের জন্য জেনারেলি ইউজ করা হয়, এনিওয়ান? কাঠের গুঁড়ো ইউজ করা মানে একটা হচ্ছে সীমানা দেওয়ার ক্ষেত্রে, মানে ধর একটা খাঁচার মধ্যে দুটো গরিলা রয়েছে, তো ওদেরকে বুঝিয়ে দেওয়া যে ভাই তুমি ওর সীমানায় যাবে না, তুমি ওর সীমানায় যাবে না, মধ্যিখান দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে দিল, তার মানে তোমার জায়গা এইটুকু, তোমার জায়গা ওইটুকু, এর ভেতরে বসো, চুলোচুলি করবে না, এক নম্বর কথা। দু নম্বর কথা, কাঠের গুঁড়োটা দেওয়া কোন অর্থে, কাঠের গুঁড়ো বেসিক্যালি আমরা জানি যে যখন কোনো জলের ছাটফাট কিছু টাইপের আসে ওটাকে প্রোটেকশন দেয় কিছুটা পরিমাণে, তো সেই পারপাসেও কাঠের গুঁড়ো দেওয়া হয়। The sweep of the mess on the floor যেটা বললাম, scatter fresh white sawdust, everything they assure you is all right, তারা সবকিছুর ব্যাপারে তোমাকে অ্যাসিওর করে বা নিশ্চিত করে যে সবকিছু ঠিকঠাক আছে। কারা নিশ্চিত করে, চিড়িয়াখানার যারা কর্মী তারা নিশ্চিত করে, অর্থাৎ তারা এবার লেখককে এসে বললো যে না সবকিছু ঠিক আছে, খাঁচার ভেতরে কোনো প্রাণীর কোনো প্রবলেম নেই, কোনো রোগ কিছু দেখা যায়নি, শরীর সবার ঠিক আছে ইত্যাদি ইত্যাদি,
তো স্বাভাবিকভাবে তোমার মনে হবে যে না ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এরাও তো সন্তানের মতনই কবির কাছে, মানে লেখকের কাছে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। সমস্ত জন্তু জানোয়ারগুলো কি থাকে? এক্সাইটেড থাকে, খুব উত্তেজিত থাকে, ইগার থাকে, ভীষণ উৎসুক থাকে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিনের শুরু হচ্ছে। তো নতুন দিনের শুরু মানে গুড মর্নিং টাইপের ব্যাপার, তো ন্যাচারালি সবাই খুব এক্সাইটেড থাকে, খুব ইগার থাকে। বাসেল অ্যাবাউট দ্য কেজেস, খাঁচার মধ্যে বাসেল, বাসেল মানে তাড়াহুড়ো করতে থাকে খাঁচার ভেতরে, এদিক ওদিক করে সমানে তাড়াহুড়ো করতে থাকে। পরের লাইনটা তাকাতে হবে। এটাম দ্য ব্ল্যাক সেলেবাস এপ ক্লিংস টু দ্য ওয়ার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। সেলেবাস বাদর, যদি কেউ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটা পড়িস তাহলে সেখানে সিলেবাস বাদরের উল্লেখ রয়েছে, ঠিক আছে, সিলেবাস নয়, সিলেবাস বাদরের উল্লেখ রয়েছে। তবে এটা আবার সিনেমা দেখলে কতটা বোঝা যাবে জানি না, আমি চাঁদের পাহাড় সিনেমা দেখিনি, আমি সাহিত্যটা পড়েছি। তাহলে বিষয়টা হচ্ছে সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে এটাম যে ব্ল্যাক সেলেবাস প্রজাতির বাদর রয়েছে, পুরো কালো রঙের এরকম টাইপের, ক্লিংস টু দ্য ওয়ার, সে কি করতে থাকে? ওয়ার মানে তার, তারটা ধরে ঝুলতে থাকে। বেয়ারিং ইজ টিথ অ্যাট ইউ, বেয়ারিং মানে তোমার দিকে দাঁত বের করে হাসতে থাকে। ইন গ্রিটিং, এবার কেউ আর দাঁত বের করে হাসবে না এই লাইনটা শোনার পরে, যারা যারা হাসবে সবাই দাঁত চেপে হাসবে, বলবে না হলে এটা মনে হবে আমাদের, ওরকম নয়, হাসতে পারিস। তো বিষয়টা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, তোমার দিকে তাকিয়ে কি করতে থাকে? গ্রিটিং মানে গুড মর্নিং জানানোর পারপাসে তোমার দিকে তাকিয়ে সে দাঁত বের করে হাসতে থাকে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, এইবার বাড়িটার ওপরের দিকে, মানে সিঁড়ি দিয়ে যদি তুমি ওপরের দিকে চলে যাও, আপস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে যদি তুমি ওপরের দিকে চলে যাও, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস। আন্ডারলাইন করতে হবে। বাড়ির ওপর তলায় চলে গেলে বিভিন্ন প্যারটস এবং প্যারাকিটস মানে টিয়া পাখিগুলো তোমাকে কি করছে? মেল এবং ফিমেল, প্যারটস প্যারাকিটস, মেল এবং ফিমেল টিয়া পাখিগুলো কি করছে? স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট জানাচ্ছে। কিভাবে স্যালিউট জানাচ্ছে? মানে অভিবাদন জানাচ্ছে। কিভাবে? উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস, ক্যাকোফনি বলতে বিভিন্ন পাখি বিভিন্নভাবে কি করছে? ডাকছে। তো সবকিছু মিলিয়ে একটা মেলোডিয়াস ভয়েস তৈরি হচ্ছে, সব মিলিয়ে পাখিদের কিচির মিচির ডাকের ফলে কাইন্ড অফ বলতে পারি যেটা আমরা বাংলায় বলি হরবোলা টাইপ, তো ওরকম টাইপের তৈরি হচ্ছে পাখিদের সমস্ত মিশ্রিত একটা ডাকের মধ্যে। তো সেই ক্যাকোফনি অফ সাউন্ডসটা তৈরি হচ্ছে, মানে বিভিন্ন ডাকের একটা মিশ্রণ, এক একটা পাখি এক এক রকম ভাবে ডাকছে। কবি যেন মনে করছেন, মানে লেখক যেন মনে করছেন কি তাদেরকে তারা সেলিউট করছে, অভিবাদন জানাচ্ছে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ আই এম এ ভেরি ফাইন বার্ড। আন্ডারলাইন। একটা গ্রে রঙের প্যারট রয়েছে, সুকু তার নাম, সে কি বলছে? আই এম এ ভেরি ফাইন বার্ড। আমরা জানি টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি টাইপের যেগুলো পাখিগুলো থাকে এরা খুব তাড়াতাড়ি কি করতে পারে? কথা পিক আপ করে নিতে পারে। তো স্বাভাবিকভাবে সুকু বলে যে গ্রে প্যারটটা রয়েছে সে খুব চিৎকার করে বা সুন্দরভাবে বলছে কি আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর একটা পাখি, এরকম সে ওই কথাটাই রপ্ত করে ফেলেছে, তো ওরা বলে চলেছে। A host of quick-footed, bright-eyed mongooses patter busily around their cages. A host of quick-footed মানে চটপট করে চলে যাওয়া, চটপট করে যাচ্ছে এরকম quick-footed, bright-eyed চোখগুলো উজ্জ্বল, mongooses মানে হচ্ছে বেজি, চটপট করে যাচ্ছে এবং bright-eyed চোখগুলো জ্বলজ্বল করছে। bright-eyed mongooses patter busily around their cages, বেজিগুলো কি করছে? প্যাটার মানে এদিক ওদিকে যাওয়া, খুব ব্যস্ততার সঙ্গে যাওয়া, এরকম টাইপের চারিদিকে খাঁচার চারিদিকে যাচ্ছে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক। আচ্ছা, বেজিগুলো কি করছে একটু আন্ডারলাইন করতে হবে। হোস্ট অফ ব্রাইট আইড মনগুজেস, ওইটা দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক পজ অ্যান্ড নোজ টুইচিং। হেয়ারি আর্মাডিলো ওই ওই হনুমান বাদর টাইপেরই প্রাণী আর কি, এরকম টাইপের। সেটা কি করছে আলটিমেটলি দাঁড়িয়ে? লাইজ অন ইটস ব্যাক, ব্যাক মানে পিঠের পিছনের দিকের ওপর ভর করে শুয়ে রয়েছে। মানেটা কিরকম? দেখ, বেসিক্যালি পিঠের পিছনের দিকে ভর করে শুয়ে থাকা মানেটা কি? মানে আমার পিঠটা যখন খাটের সাথে লেগে থাকবে বা মাটিতে শুলে মাটির সাথে লেগে থাকবে, তখন বেসিক্যালি আমি কিভাবে শুয়ে আছি? চিত হয়ে শুয়ে আছি, তাই না? কারণ যখন আমার ব্যাকটা বা পিঠের পিছনের দিকের পোর্শনসটা যখন খাটের সাথে বা মাটির সঙ্গে লেগে রয়েছে, তার মানে আমি মুখটা কোন দিকে থাকবে? ওপরের দিকে। দ্যাটস ওয়াই আমি কিভাবে শুয়ে আছি তখন? চিত হয়ে শুয়ে আছে, তো চিত হয়ে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, পজ মানে ওই পায়ের থাবা, নোজ মানে হচ্ছে নাক, এগুলোকে চুলকাতে থাকে, নিজের নখি ওই নিজের ইয়ে দিয়ে পজ এবং নোজকে টুইচিং করতে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোজ নাও লিভ। ইউ পাস স্লোলি ডাউন, এবার লেখক বলছেন তুমি ধীরে 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 বড় খাঁচাটাকে ছাড়িয়ে পাস করছো অ্যাট দ্য এন্ড, একদম শেষের দিকে, হোয়ার দ্য টুরাকোজ নাও লিভ। টুরাকোজ এর পাখির নাম, যেখানে টুরাকোজ গুলো থাকে।
দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড while in ওয়েস্ট আফ্রিকা, আন্ডারলাইন। আমি এক্ষুনি একটা কথাই বলছিলাম যে এরা প্রায় এদের কি পোষ্য বা পোষ মেনে গেছে, বিকজ রোজই দেখছে টাইপের ব্যাপার। লেখক বলছেন এখানে একটা টুরাকো পাখি রয়েছে এই খাঁচার ভেতরে, বড় খাঁচার ভেতরে টুরাকো টাইপের পাখি, টুরাকো পাখি রয়েছে যেটার নাম হচ্ছে, যেটা মেল মানে বাই জেন্ডার সেটা হচ্ছে মেল, যার নাম হচ্ছে পিটি। লেখক বলছেন কি আই হ্যাড রিয়ার্ড while in ওয়েস্ট আফ্রিকা, লেখক বলছেন আমি যখন পশ্চিম আফ্রিকায় ছিলাম তখন আমি ওটাকে মানুষ করেছিলাম, ওটাকে বড় করেছিলাম। তার মানে ওই পাখিটা কি লেখকের পোষ মানা। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, সে কি করবে ওই টুরাকো পাখিটা কি করবে দাগাবি। হি পিয়ার্স অ্যাট ইউ, সে তোমার দিকে তাকিয়ে কি করবে উকি মারবে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। হায়ার পারচেস মানে আচ্ছা পাখিদের বসার জায়গা থাকে তো, যে পাখি বেশি দূর উঠতে পারে তার বসার জায়গাটা উঁচুর দিকে হয়, যে পাখি কম উঠতে পারে নিচুর দিকে হয়, এরকম টাইপের মানে বিভিন্ন অপশনস থাকে। হাঁস মুরগি যতটা উচ্চতায় উঠতে পারবে, অলমোস্ট পারেই না এরকম ধরনের, কিন্তু ঈগল চিল প্রচুর বড় উচ্চতার মধ্যে উঠতে পারবে, দুজনেই পাখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওড়ার ক্ষমতাটা ডিফারেন্ট রয়েছে। এক্স্যাক্টলি এই জায়গাটায় বলছে হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, সে তোমার দিকে তাকিয়ে রয়েছে, কিভাবে তাকিয়ে রয়েছে, ওয়ান অফ দ্য হায়ার পারচেস, ওয়ান অফ দ্য হায়ার পারচেস মানে বসার জায়গা, ওপরের দিকে অনেকগুলো জায়গা করা রয়েছে বসার জায়গা, তার ভেতর থেকে একটা ওপরে বসে সে তোমার দিকে তাকিয়ে উঁকি মারতে থাকে। দেন ইফ ইউ কল টু হিম, তারপরে যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, যদি তুমি তাকে ডাকো সে কি করবে ফ্লাই ডাউন মানে নিচের দিকে নেমে আসবে, হায়ার রেঞ্জে ছিল এবার লোয়ার রেঞ্জে চলে এলো। অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং তোমার কাছাকাছির একটা পার্চ বা বসার জায়গার উপরে ওই টুরাকো পাখিটা বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপরে সে কি করবে গলাটাকে বা মাথাটাকে পিছনের দিকে করবে, অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, হাস্কি মানে আচমকা কর্কশ স্বরে ডেকে উঠবে, কি ডেকে উঠবে, ক্যারু 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 কুকু, এটার আবার কোনো মানে হয় না প্লিজ। তার মানে সে কি করবে আনন্দের চোটে তোমাকে সকাল সকাল দেখতে পেয়ে সে ন্যাচারালি কি করবে একটুখানি মালিককে দেখতে পেয়েছি ইত্যাদি, তো সে স্বাভাবিকভাবে তোমার কাছে এসে বসবে, বসে কি করবে ক্যারু 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 বলে ডেকে উঠবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি এবার পাখিদের বাড়ি থেকে বেরিয়ে গেলে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে কোথায় চলে গেলে রেপটাইল হাউস বা সরীসৃপদের ঘরের ভেতরে তুমি ঢুকে গেলে। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বল, পাখিদের খাঁচা অথবা বাঘসিংহের খাঁচা বা সরীসৃপদের খাঁচা তিনটা একই একই রকম হবে না। পাখিদের খাঁচাটা যেরকমের হবে সরীসৃপকে সেই রকম খাঁচায় রাখলে সাপ ভেতর দিয়ে বেরিয়ে বাইরে চলে আসবে, তাই না, ন্যাচারাল ব্যাপার। তো বলছে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি এবার পাখিদের ঘর থেকে বেরিয়ে রেপটাইল হাউসে ঢুকলে। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ, আন্ডারলাইন করতে হবে দ্য রেপটাইলস ডজ, এইখানে প্লেজেন্ট টেম্পারেচার 80 ডিগ্রি টেম্পারেচার, রেপটাইল গুলো ঝিমাচ্ছে। প্রশ্ন হচ্ছে স্যার 80 ডিগ্রি মানুষেরা ঢোকে কি করে, মরে যাবে না ভেতর? অ্যাকচুয়ালি তো তাই, 80 ডিগ্রিতে তো ঢোকা যাবে না। ব্যাপারটা হচ্ছে বাইরের টেম্পারেচারটা সিমিলার থাকে, ওদেরকে যে জারের মধ্যে বা বয়মের মধ্যে রাখা হয়, যে সেকশনটার মধ্যে ওদেরকে রাখা হয় সেটার টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস। মানে একটা কিছু সাপ ধর ওদেরকে একটা এরকম কাঁচের টাইপের ঘরের ভেতরে রাখা হয়েছে, ভেতরকার টেম্পারেচারটা 80 ডিগ্রি সেলসিয়াস। লোকে তো আর সাপের মাথায় হাত বুলাবে না যে ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সেম হতে লাগবে। তার মানে বিষয়টা হচ্ছে ভেতরের টেম্পারেচারটা 80 ডিগ্রি সেলসিয়াস, বাইরের টেম্পারেচারটা অ্যাজ ইট ইজ যেরকম, তো ওরকম ধরনের। তো ভেতরে ঢুকছো তুমি 80 ডিগ্রি সেলসিয়াসে, আর রেপটাইলস গুলো কি করছে ঝিমাচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, সাপগুলো তোমাকে রিগার্ড করবে অভিবাদন জানাবে লিডলেস আইস, ওদের চোখে তো কোনো পলক থাকে না আমাদের যেরকম চোখের পাতা থাকে, তো সাপ কি করবে ওরকম লিডলেস আইস এবার পাতাবিহীন চোখে তোমাকে কি করবে রিগার্ড করবে। আন্ডারলাইন করতে হবে সাপের কি অভিব্যক্তি থাকে পরপর গুলো। ফ্রগস মেক গালপিং সাউন্ডস, ব্যাঙগুলো ঘ্যাঙর ঘ্যাং শব্দ করবে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রিজ ট্রাঙ্কস, এত অবধি। লিজার্ডস বেসিক্যালি, লিজার্ড মানে বোঝায় টিকটিকি, এইখানে টিকটিকি হবে না, টিকটিকি দেখার জন্য লোকজন চিড়িয়াখানায় যাবে না প্লিজ, ঘরেই দেখে নেওয়া যায়। তার মানে ব্যাপারটা কি হবে গিরগিটি, গিরগিটি গুলো কি হবে ড্রেপড ওভার রকস। আমরা জানি গিরগিটির মধ্যে একটা ক্ষমতা থাকে, কি ক্ষমতা থাকে, রং চেঞ্জ করবার ক্ষমতা থাকে, মানে যেইখানে কিনা ওরা থাকে সেই সারফেসের মতন করে ওরা কি করে সেম আকার মানে সেম রং নিয়ে নিতে পারে, ব্যাপারটা এরকম। তো বলছে লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস, ওই গিরগিটি গুলো কি রয়েছে রকস বা পাথরের উপরে থাকে, তার মানে কালারটাও কেমন হয়ে যায় তখন ওদের পাথরের কালার নিয়ে নেয়। অ্যান্ড ট্রিজ ট্রাঙ্কস, এবং গাছেদের যে ট্রাঙ্ক গুলো মানে গাছেদের যে ডালগুলো রয়েছে
বা কাণ্ড যেগুলো রয়েছে কাণ্ডের সঙ্গে মিশে থাকবে, ভালো করে দেখলে খেয়াল করা যাবে, আদারওয়াইজ রঙে মিশে থাকবে। At 10 o'clock the zoo gets open. 10টার সময় চিড়িয়াখানার গেটটা খুলে দেওয়া হয় and the first rush of visitors arrive. 10টার সময় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হলো এবং ভিজিটরদের প্রথম ভিড় ঢুকলো চিড়িয়াখানায়। As they come flooding into the grounds, তারা কি একেবারে বন্যার জলের মতন করে ঢুকতে থাকে, পরপর পরপর ঢুকছে, এরকম ধরনের একটা ব্যাপার। বন্যার জলের মতন মানে হুড় করে সবকটা লোক ঢুকছে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে তখন অ্যালার্ট থাকতে হয়। কেন অ্যালার্ট থাকতে হয়? বিকজ জন্তু জানোয়াররা মানুষের কোনো ক্ষতি করে না নিজে থেকে, ওদেরকে না যদি কোনো জ্বালাতন করা হয়। বদমাইশিটা কারা করে? মানুষজন করে, মানুষের মধ্যে বেশি সমস্যা রয়েছে। তো বিষয়টা হচ্ছে বদমাইশিগুলো মানুষজন করে। কি ধরনের বদমাইশি করে সেটাও আমরা দেখবো এখানটায়। বলছে দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল। বলছে লোকজনকে জন্তু জানোয়াররা কোনো ক্ষতি করবে না, একেবারেই না। জন্তু জানোয়াররা ওদের মতন থাকে, বিন্দু মাত্র কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করে না, ক্ষতিও কিছু করে না। বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, লোকজন যেন জন্তু জানোয়ারের ক্ষতি করতে না পারে সেই জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হয়। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ, যদি একটা জন্তু জানোয়ার অ্যাসলিপ থাকে, ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট। আন্ডারলাইন করবি। যদি একটা জন্তু জানোয়ার তো ভেতরে ঘুমাচ্ছে, মানুষজন কেমন অসভ্য টাইপের হয় আর কি, মানে এরাই আসল জন্তু, যে কি করে ভেতরের দিকে জন্তু জানোয়ারগুলোর দিকে পাথর ছুটতে চায়, এরকম ধরনের। এই ওঠ এসটি দেখতে, খেলা দেখা, এরকম টাইপের ব্যাপার। তো ওরা পাথর ছুটতে চায়। অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, কিংবা হাতে বড় বড় লাঠি ফাটি নিয়ে খোঁচায়। প্রড মানে খোঁচা দেওয়া, খোঁচায় ও বাবু ওঠ, এত সকাল সকাল দেখতে এসেছি তো নে নাচে, মানে এরকম টাইপের, পারলে এরকম ধরনের ব্যাপার ইত্যাদি। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আন্ডারলাইন করবি, এগুলো মানুষ নয়, এগুলোই জন্তু। কি শিম্পাঞ্জিদেরকে লাইটেড সিগারেট বা রেজার ব্লেড দেয়, মানে নিজে হয়তো একটা সিগারেট খাচ্ছিল, তাই ওই সিগারেটটাই ছুঁড়ে দিল শিম্পাঞ্জির দিকে, বললো না তুইও খা, এরকম একটা ব্যাপার। এবার প্রবলেমটা হচ্ছে, এটা আপাত দৃষ্টিতে হাসির বা মজা, কিন্তু একটু ভেতরের ব্যাপারটা ভেবে দেখি। শিম্পাঞ্জিটা সিগারেটটার সঠিক ইউজ জানে না, তার মানে স্বাভাবিকভাবে সে যদি ওটাকে খাদ্যদ্রব্য মনে করে মুখের ভেতরে দিয়ে দেয়, তাহলে ওর পুরো পাকস্থলী কি হবে, পুড়ে যেতে পারে। বিকজ সিগারেটটা লাইটেড সিগারেট, তার মানে ন্যাচারাল ব্যাপার কি হবে, পুড়ে যেতে পারে। এক নম্বর কথা। রেজার ব্লেডস তো আরো মারাত্মক জিনিস, রেজার ব্লেডস হাতের মধ্যে মানে সামনে ফেলে দেয়, এরকম ধরনের। তার মানে সেম জিনিস, একই রকমের ব্যাপার। রেজার ব্লেডস দিয়ে যদি ও শরীরের কোথাও কাটতে থাকে, বা বাই চান্স যদি খাবারের জিনিস মনে করে ওটাকে মুখে দেয়, গলা ফলা সহ কেটে বেরিয়ে যাবে প্রাণীটা। তার মানে স্বাভাবিকভাবে মানুষজন কি করে, এই ধরনের অসভ্যতামির যে কাজকর্মগুলো চূড়ান্ত লেভেলে সেইগুলো করতে থাকে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. Uncivilized ব্যবহার, অসভ্যের মতন ব্যবহার, লেখক বলছেন ইন আ জু, চিড়িয়াখানার মধ্যে, হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, মানে যেটা না দেখলে বেসিক্যালি বিশ্বাস করা যায় না। একটু বন্ধ করতো। Towards evenings the visiting crowd thins out. সন্ধ্যের দিকে যে সমস্ত মানুষেরা দেখতে আসে আর কি, ভিড়টা ধীরে 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 কমে আসে। সারাদিন ধরে এরা দেখে আনন্দ করে, সন্ধ্যের দিকে ভিড়টা কমে আসে। The slanting rays of the sun, আন্ডারলাইন করবি, light the cage where the crowned pigeons live. Slanting rays of the sun, সূর্যের একটা তির্যক রশ্মি থাকে। কেন? যেহেতু সন্ধ্যা নেমে আসছে, স্বাভাবিকভাবে উত্তাপটা কি হতে থাকে, সূর্যের কমতে থাকে। সেটা কিসের ওপরে গিয়ে পড়ে? একটা খাঁচার ওপরে গিয়ে পড়ে। লাইট দ্য কেজ, খাঁচার ওপরে গিয়ে পড়ে। ওয়্যার দ্য ক্রাউন্ড পিজিয়ান্স লিভ। ক্রাউন্ড পিজিয়ান্স মানে কাকাতুয়া, পিজিয়ান্স মানে আমরা জানি পায়রা। পায়রার মাথায় ঝুঁটি, মানে কাইন্ড অফ কি কাকাতুয়ার মতন, কাকাতুয়ার মাথায় যেরকম ঝুঁটি থাকে, তো ওই সূর্যের আলোটা গিয়ে পড়ে হচ্ছে কাকাতুয়ার খাঁচার ওপরে। অ্যাজ দ্য লাইট ফেডস, যত আলোটা কমতে থাকে, ফেড মানে কমতে থাকা, যত আলোটা কমতে থাকে, দ্য রবিন সিজেস টু সিং, আন্ডারলাইন করবি পুরোটা। অ্যাজ দ্য লাইট ফেডস থেকে মিমোসা ট্রি অবধি। অ্যাজ দ্য লাইট ফেডস, যত বেশি আলোটা কমতে থাকে, দ্য রবিন সিজেস টু সিং, রবিন পাখি গান গাওয়া বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ, এবং উড়ে চলে যায়, টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। রুস্ট মানে আশ্রয় নেওয়া, মিমোসা ট্রি মানে লজ্জাবতী গাছ। তো লজ্জাবতী গাছের উপরে কি করে, চলে যায়, গিয়ে সেইখানটাতে আশ্রয় নেয়। কে? রবিন পাখি। দ্য হোয়াইট ফেসড আউলস, আচ্ছা এইবার যখন ধীরে 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 রাত্রি হয়ে আসছে, এইবার কাদের জাগার টাইম? পেঁচাদের জাগার টাইম। বিকজ পেঁচারা কি হয়, নকটার্নাল।
তো হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস, তো পেঁচা যেগুলো কিনা নকটার্নাল এনিমেল হয় বা নৈশ টাইপের জন্তু জানোয়ার হয় সেরকম ধরনের, তো বলছে দ্যাট হ্যাভ বিন স্পেন্ট অল ডে, সারাদিন ধরে পেঁচাগুলো কি থাকে, প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস, গাছের যে স্টাম্প বা কোটর টাইপের, গাছের কোটরের মতো ওরা চুপচাপ বসে থাকে সারাদিন ধরে। যখন রাত্রি হলো এইবার কি হলো, ওদের চোখ খুললো, মানে এবার ওরা এবার কাজে বেরোবে, যেহেতু নৈশ টাইপের প্রাণী। লার্জ গোল্ডেন আইস, শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, আন্ডারলাইন করবি। শ্যাডোজ গুলো বা ছায়াগুলো কি করে, ক্রিপিং, ক্রিপিং মানে ছায়াগুলো নামতে থাকে ধীরে ধীরে, সন্ধে হতে থাকে তো ছায়া নামতে থাকে। ফ্লাওয়ার বেডস, ফুলের যে বিছানা, মানে গার্ডেন ফার্ডেন যেগুলো থাকে আর কি, চিড়িয়াখানার মধ্যে বাগান যেগুলো থাকে, তো বাগানের ওপরে ধীরে ধীরে ছায়া নামতে থাকে। রকারি মানে বড় বড় পাথর, পাথরের ওপরে ছায়া নামতে থাকে। দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য চিম্পাঞ্জিজ বেডরুম, শিম্পাঞ্জির বেডরুম থেকে একটা মিলিত কণ্ঠস্বর শোনা যায়। কি নিয়ে কণ্ঠস্বর, কি নিয়ে ঝামেলা, আন্ডারলাইন করতে হবে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তারা ঝামেলা করছে, কি নিয়ে ঝামেলা করছে, কে স্ট্র নেবে। স্ট্র মানে একটা খড়, একটা খড় হয়তো পেয়েছে এরকম ধরনের, এবার খড় নিয়ে টানাটানি চলছে, খড়ের গাদার থেকে ওদের খড় পেয়েছে, খড় নিয়ে দুটো শিম্পাঞ্জির মধ্যে টানাটানি চলছে, কে খড়টা নেবে ওই নিয়ে ঝামেলা চলছে, সেই নিয়ে চিৎকার করতে থাকে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শুতে যাও, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, লেখক বলছেন যখন তুমি বিছানায় শুতে যাও তখন তুমি কি দেখতে পাও, থ্রু দ্য উইন্ডো, জানলার ভেতর দিয়ে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রিজ, চাঁদটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, গাছের ছায়ার থেকে বেরিয়ে চাঁদটা ধীরে ধীরে কি করছে, প্রকাশ্যে আসছে বা সেটাকে নোটিস করা যাচ্ছে, সেপারেট করছে, নিজেকে আলাদা করছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পাও সিংহ কাশছে, হতেই পারে আমাদের যেমন ঠান্ডা লাগে প্রাণীদেরও তো লাগে, তো তুমি শুনতে পাও সিংহ কাশছে। সুন ইট উইল বি ডন, খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, ভোর হয়ে যায়। অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার, আবার যথারীতি পাখির গানগুলো কি করে, প্রকৃতির মধ্যে ভেসে আসতে থাকে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আবার সকাল থেকে ঠান্ডা বাতাস, সেটা আবার পাখি, যেরকম আমরা শুরুতে বলেছিলাম অমুক পাখিটাকে তমুক পাখিটাকে এরকম টাইপের, তো পাখিদের গানে গানে সেটা কি হয়ে ওঠে, মুখরিত হয়ে ওঠে চারিদিকটা।